ইতিমধ্যে তার ভিতরে যে অর্জনগুলো আছে ওগুলোর দিকে সে তাকাইতে পারে না, ফলে সে হীনম্মন্যতার শিকার হয়। তোমার ভিতরে কোন জায়গায় একটা উথাল পাথাল ঢেউ সৃষ্টি করেছে? তিনি কিন্তু সারা জীবন বই লিখে গেছেন, সাধারণ মানুষ বা মধ্যবিত্ত শ্রেণী কিংবা যে সাধারণ উপন্যাস গল্প লিখে গিয়েছে। ইসলামের যেই দর্শন আছে, যে কল্যাণকামিতা আছে, সেই জায়গা থেকে দেশের পক্ষে বক্তব্য বয়ান তৈরি করতে পারবে ওই মানুষটাই, যেই মানুষটা ইসলামটাকে গভীরভাবে বুঝে, আবার দেশটাকেও গভীরভাবে বুঝে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে মাদ্রাসা সাহিত্য চর্চা, উপাদান, রূপরেখা, সংকট ও সম্ভাবনা। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, গভীর এবং সময় উপযোগী একটা শিরোনাম। আর এর জন্য আমাকে সময় দেওয়া হয়েছে 20 মিনিট, এবং আমার মেসেঞ্জারে মুজিব হাসান ভাই মেসেজ করে বলেছেন এটাই ফাইনাল। সুতরাং এই 20 মিনিটের ভিতরে এত সুন্দর, চমৎকার এবং গভীর, যুগোপযোগী একটা বিষয়কে কাভার করা, এটা সম্ভবত বাস্তবিক দৃষ্টিকোণ থেকে সম্ভব না। আমাকে যদি সময় দেওয়া হতো তাহলে হয়তো আমি বিপদেই পড়তাম, কারণ এটা কাভার করার মতন সামর্থ্য আসলে আমার নাই। তো এরকম চমৎকার একটা শিরোনাম দেওয়ার জন্য আমি কেয়ারি এবং বিশেষ করে মুজিব হাসানকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সময়টা স্বল্প হয়ে, যে সময় স্বল্পতার কারণে খুব বেশি বিস্তারিত বলতে পারলাম না, এরকম একটা অজুহাত দেওয়ার সুযোগ হয়েছে, এই জন্য সেই 20 মিনিটকেও আমি ধন্যবাদ জানাতে চাই। তো আমি যেহেতু সময় স্বল্প, এজন্য শিরোনামের মধ্যে যেই ধারাবাহিকতা দেখানো হয়েছে, একটা সুন্দর একটা রাস্তা তৈরি করা হয়েছে, উপাদান, রূপরেখা, সংকট ও সম্ভাবনা। এটার রাস্তা ধরে আমি না গিয়ে আমি মূলত একটু উৎপত্তি ও উৎপাদন এই জায়গাটা থেকে কথা বলবো, এবং সময় স্বল্পতার কারণে আমি সরাসরি আমাদের বিশেষ কিছু পয়েন্টে আমি চলে যাব। আশা করছি আমি যা বলতে চাই এর ভেতর দিয়ে এই 4টা জিনিস সেখানেও সম্পৃক্ত হবে। সেই জায়গা থেকে আমি প্রথমেই যে বিষয়টা আনতে চাচ্ছি, সেই বিষয়টার আগে মঞ্জুরুল হক ভাই যেই বিষয়ে সূত্রপাত করলেন, সেখানে আমি আমার একটা অভিমত পেশ করে যেতে চাই। মঞ্জুরুল হক ভাই খুবই অসাধারণ একটা বিষয় আলোচনা করেছেন, যে মাদ্রাসা সাহিত্য নামে একটা ক্যাটাগরি আমাদের বাংলা সাহিত্যে তৈরি হতে পারে। এর অর্থ এই না যে চলেন আমরা এখন সবাই মিলে তৈরি করি, বিষয়টা এরকম না। ইতিমধ্যে বহুদিন যাবত এটা চর্চা হয়ে আসছে, আমরা এটাকে আলাদা করে শেপ করতে পারি, চিহ্নিত করতে পারি, এবং এটাকে আমরা একটা স্বীকৃতি দিতে পারি, চর্চা করতে পারি আলাদা শিরোনাম দিয়ে, যে মাদ্রাসা সাহিত্য। এবং একটা সাহিত্যকে, নতুন একটা ক্যাটাগরিকে যদি আমরা জন্ম দিতে পারি, মানে চিহ্নিত করতে পারি, এটা কাইন্ড অফ জন্ম দেওয়াই বলা যায়। তো সেটা আমার মনে হয় খুবই দারুণ একটা ব্যাপার হবে। আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় মাদ্রাসা সাহিত্যকে এরকম ক্যাটাগরি আকারে দেখা, এবং এটাকে কারা সাহিত্য, ফিলিস্তিন সাহিত্য, অথবা দ্রোহ সাহিত্য বা মুক্তিযুদ্ধ সাহিত্য বা এই ধরনের বিভিন্ন ক্যাটাগরির মতন করে মাদ্রাসা সাহিত্য হিসেবে বিবেচনা করা, দেখা, এটা আমি এর আগে সম্ভবত কোথাও দেখি নাই। তো আমি খুবই অভিভূত হয়েছি, এবং আমার কাছে মনে হয়েছে এটা একটা অসাধারণ বিষয়। তো মঞ্জুরুল হক ভাইয়ের এই পয়েন্টটা আমি খুবই একমত, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু প্রথম যে বিষয়টা আছে, যে ইসলামী সাহিত্য থাকা উচিত কি উচিত না, আমি যখন প্রথম এই বিষয়টা সম্পর্কে জানতে পারি, এবং এখন তো হলো কিছু হলেই আমাদেরকে ফেসবুকে জানাতে হয়, এমনকি আম খেলেও, তো সেই জায়গা থেকে আমি ফেসবুকে এটার স্ট্যাটাস দিলাম যে এই বিষয়ে আমাকে দাওয়াত করা হয়েছে। তো এখন মাদ্রাসা সাহিত্য বা ইসলামী সাহিত্য, এটাকে আলাদা ক্যাটাগরি আকারে চিহ্নিত করে বাংলা সাহিত্য থেকে নিজেকে আমি খারিজ করব কি করব না, এটা নিয়ে একটু দ্বিধায় ভুগলাম, যে আমি আসলে নিজেকে এরকম বের করে দিতে চাই কিনা। তো পরে মনে হলো যে না, আমি তো বাংলাদেশেই আছি, আমার আশপাশে তো বাংলা সাহিত্যটাই চর্চা হয়, তো সুতরাং আমি এইভাবে জাতি থেকে আলাদা হওয়ার আমার দরকার নাই। কিন্তু ইসলামী সাহিত্য নামে একটা সাহিত্য তো বাংলাদেশে এক্সিস্ট করে, এটাকে তো আমি অস্বীকার করতে পারতেছি না। তাহলে আমার কি করার, এখানে আসলে আমার চিন্তাটা কি? তো আমি দেখলাম যে আমরা যখন ইন্ডিয়া গেলাম, তখন কোথাও কোথাও কোনো খাবারে হালাল লেখা ট্যাগ দেখি, এবং আত্মীয় স্বজন বিভিন্ন দেশে, তো তাদের সাথে যখন আলাপ করি তখনও তারা এরকম অভিজ্ঞতা বলেন যে চকলেটের গায়ে হালাল থাকে, অথবা তারা আলাদা করে বলে দেয় যে এটা হালাল, এটা হালাল না। তো এখন এই যে হালাল হারাম, অথবা হালাল হালাল না, কিংবা ইসলামী ইসলামী না,
সুন্নাহসম্মত না, এই বিষয়গুলোর আসলে প্রয়োজনীয়তা কখন আসে? এটা আমার মনে হয় যে মানুষ স্বেচ্ছায় তৈরি করে না, এটা পরিস্থিতি বাস্তবতা তাকে তৈরি করতে বাধ্য করে। তো ফলে যখন আপনি একটা বিরূপ পরিস্থিতিতে থাকবেন, তো সেই জায়গা থেকে আপনার কমফোর্ট যে জায়গাটা আছে সেই জায়গাটা চিহ্নিত হওয়ার জন্য আলাদা শব্দ দরকার, আলাদা সীমানা দরকার। তো বাংলা সাহিত্যের মধ্যেও আমি ওই তর্কে এখন ঢুকতে চাচ্ছি না যে সাহিত্যের উপাদান কোনগুলো ইসলামিক কোনগুলো ইসলামিক না। প্রেমের আলোচনা থাকলে সেটাকে আসলে আমি জায়গা দিব কি দিব না, অথবা অন ইসলামিক সাহিত্য বলে আমি বাংলা সাহিত্যের বিশাল অঞ্চল জুড়ে ফায়ার শুরু করব কিনা, সে আলোচনা আমি এখন যাচ্ছি না। কিন্তু এতটুকুন তো সত্য, অথবা হয়তো আমাদের ধারণার মধ্যে এই জিনিসটার উপস্থিতি তো আছে যে বাংলা সাহিত্যের মধ্যে প্রচুর উপাদান এবং প্রচুর ভঙ্গি, অ্যাপ্রোচ, প্রচুর বয়ান এরকম আছে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। তো ফলে এখান থেকে যখন, এবং এখানে এই সাহিত্য তো আসলে আমাদের ভিতর থেকে উঠে আসা শব্দ, সাহিত্য তো আসলে আমাদের চিন্তাটাকেই বহন করে, সেটা গল্প আকারে হোক অথবা কবিতা আকারে হোক কিংবা প্রবন্ধ অথবা যা আকারেই হোক না কেন, সাহিত্য তো শব্দ সমষ্টি মাত্র, আর শব্দ বহন করে চিন্তাকে, আর চিন্তা আমাদের ভিতর থেকে আসে, আর আমাদের চিন্তা আসে কোত্থেকে? আমাদের জীবনযাপন থেকে। ফলে সাহিত্যে আমরা আমাদের জীবনটাই পাই, আমাদের চিন্তাটাই পাই। তো ফলে সাহিত্যে যে বিভাজনটা, এই বিভাজনটা মূলত আমাদের জীবনের বিভাজনটারই একটা প্রতিফলিত রূপ বলা যায়। তো ফলে আমাদের জীবনের মধ্যে কিন্তু বাংলাদেশে যে কারণেই হোক, এটা ঐতিহাসিক বিভিন্ন কারণ তালাশ করা, এটা নিয়ে গবেষণা আলাদা হতে পারে, কিন্তু একটা বিভাজন আছে। ওই বিভাজন থেকে যখন সাহিত্যের মধ্যে একটা বিভাজন তৈরি হলো, সেটাকে আমি অপছন্দ করতে পারি, সেটাকে আমি ভেঙে একটা সমান্তরালে নিয়ে যেতে পারি, কিন্তু এটাকে আমি আসলে না করতে পারি না। তো সেই জায়গা থেকে আমি বলছিলাম যে মাদ্রাসা সাহিত্য সম্ভবত একটা বাস্তবতা, যেটাকে আমাদের শুধু সাহিত্য পর্যন্ত নিয়ে যাওয়া একটা চ্যালেঞ্জ, একটা লক্ষ্য চ্যালেঞ্জ, এবং এই দুইয়ের মাঝখান থেকেই মূলত মাদ্রাসা সাহিত্য নিয়ে আলোচনার উপযোগিতা বা প্রাসঙ্গিকতা জন্ম নেয়। তো আমি মূলত, মঞ্জু ভাই আমাদের আজকের বিষয়বস্তুটাকে যেইভাবে চিত্রায়িত করছেন, এটাকে আমি সমর্থন জানিয়েও আমি মূলত ওই জায়গাটা থেকে আলোচনা করতে চাই। জানি না ইতিমধ্যেই 20 মিনিট শেষ হয়ে গেছে কিনা। আচ্ছা, 10 মিনিট আছে। আলোচনা করতে চাই যে মাদ্রাসা সাহিত্য মানে হচ্ছে মাদ্রাসা পরিমণ্ডলের লোকজন যে সাহিত্যটা চর্চা করেন, এবং যে সাহিত্যের মধ্যে তারা এক ধরনের পবিত্রতা, এক ধরনের ইসলাম সমর্থনময়তা, বা এক ধরনের ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে কল্যাণকামিতা অথবা শুভবোধ, কল্যাণবোধ, এই জিনিসটা তারা যেভাবে বিবেচনা করেন, সেই জায়গা থেকে সাহিত্যের চর্চা। তো এখান থেকে আমি মূলত কথা বলবো, আর কথাকে আর কোনো দিকে না নিয়ে সরাসরি আমি কিছু সংকটের দিকে চলে যাই। সংকটের আলোচনায় যাওয়ার আগে আমি ছোট্ট আর একটা কথা বলতে চাই। এটা আমাদের সাহিত্য সম্পৃক্ত আলোচনা হোক, অথবা শিক্ষা সংশ্লিষ্ট, কিংবা রাজনীতি অথবা সমাজ, যে কোনো জায়গার আলোচনায় হোক না কেন, আমরা সংকট নিয়ে আলোচনায় বড় উৎসাহী হয়ে যাচ্ছি। এটা খুবই ভালো, কারণ সংকট ছাড়া সমাধান আসে না। যে কোনো গবেষণার মূল সূত্রই থাকে সংকট। যদি আপনি সংকট দেখাতে না পারেন, আপনাকে পিএইচডির জন্য কোনো ছাড়পত্র দিবে না, শিরোনাম এটা আপনাকে কনফার্ম করবে না। মঞ্জু ভাই ভালো বলতে পারবেন এই বিষয়ে। তো সংকট থাকতে হবে, সংকট চিহ্নিত করতে হবে, সংকট নিয়ে আলাপ করতে হবে, সমাধান তালাশ করতে হবে। কিন্তু আমি যে বিষয়টা বলতে চাচ্ছি তা হলো, সংকটের আলোচনার আগে আমাদেরকে অর্জনের বিষয়টা, অর্জনের গল্পটা মনের ভিতরে রাখতে হবে। একটা ছেলেকে আপনি তার দুর্বলতার বিভিন্ন দিক বারবার শুধু প্রেসার করতে থাকেন, তোমার মধ্যে এই সমস্যা আছে, এই সংকট আছে, তুমি এইটা পারো না, তুমি ওইটা তো দুর্বল, বলতে থাকি। তো বলতে বলতে একটা পর্যায়ে সেটা বিশ্বাস করে নেয় যে আমি আসলে সব দিক থেকে আনফিট। কিন্তু ইতিমধ্যে তার ভিতরে যে অর্জনগুলো আছে ওগুলোর দিকে সে তাকাইতে পারে না, ফলে সে হীনম্মন্যতার শিকার হয়। এটা আমাদের পরিবারে, শিক্ষাঙ্গনে, বাহিরে, অথবা আমাদের এরকম চিন্তাগত বিষয়াশয়ের ক্ষেত্রেও বা জাতিগত বিষয়াশয়ের ক্ষেত্রেও আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমি বলতে চাই যে সাহিত্যের ক্ষেত্রে আমাদের যে যাত্রা, এই যাত্রার সূচনা যেখান থেকেই ধরি না কেন, ইতিমধ্যে আমাদের যে অর্জন আছে, এর পরিমাণ, এর সংখ্যা কিন্তু বিপুল। সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই সেন্স বা সেই অনুভূতি মাথায় নিয়েই আমি বলছি, আমি 1 নাম্বার একটা সংকট হিসাবে, আমি কোনো নাম্বারিং করি না, বরং সরাসরি বলি যে একটা সংকট, সেটা হচ্ছে যে আমাদের পরিমণ্ডলে ভাষা শিক্ষা বা লেখালেখি চর্চা আর সাহিত্য চর্চা, এটাকে আমরা আলাদা করে দেখি না। একটা মানুষ সবার আগে বলতে শিখে, সবার আগে লিখতে শিখে, এরপরে এটাকে ভাষা বা সাহিত্যের বিচারে
এখানে আবার একটা তর্ক শুরু হয়ে যেতে পারে যে সাহিত্য আর লেখালেখি আলাদা কিনা। আমি সেটা না, আমাদের যে স্বাভাবিক বোধ আছে যে একজন মানুষ স্বাভাবিকভাবে লিখতে পারে, আর একজন মানুষ সুন্দর করে আবেগ দিয়ে কিংবা আবেগ ছাড়া সূক্ষ্মভাবে অসাধারণ শব্দ দিয়ে টাচ করে করে লিখতে পারে। তো টাচ করে করে লিখতে পারার যে শক্তিটা, এটা তো আসলে সবার থাকে না বা সবার জন্য এটা জরুরি না। কিন্তু সুন্দর ভাষায় মনের ভাব প্রকাশ করতে পারাটা, এটা তো আসলে সবার জন্য জরুরি। এটা মাদ্রাসার শিক্ষক যারা আছেন, মাদ্রাসার ছাত্র যারা আছেন, সবার জন্যই মাদ্রাসার সাথে সম্পর্কিত, যেহেতু আমরা এই পরিমণ্ডলটা নিয়ে আলোচনা করছি, ভালো ভাষায় সুন্দর করে লিখতে পারা এটা সবার জন্য জরুরি। তো ফলে মাদ্রাসায় আমরা যখন লেখালেখির চর্চা করতে যাই, তখন আমরা এর নাম দিই হচ্ছে সাহিত্য চর্চা। আর যখনই আমি বললাম সাহিত্য চর্চা, তখন আমাদের অনুভূতিটা বা চিন্তাটা চলে যায়, ও সাহিত্য চর্চা মানে যেটা না হলেও কোনো অসুবিধা নাই, এবং যেটা সমাজের মধ্যে কিছু মানুষ থাকলেই সবার জন্য জরুরি না। এই জায়গা থেকে আমাদের ভাষা চর্চাটা একটা বাধাগ্রস্ততার শিকার হয়। ফলে এই যে সাহিত্য চর্চা, এটার প্রতি মাদ্রাসার এক ধরনের আমি নিচু নজর বলবো না, নেতিবাচক নজরও বলবো না, এক ধরনের নফল রকমের নজর আছে যে এটা একটা নফল বিষয়, এটা মানে সময় থাকলে আমরা করব, বেশি 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 আমরা অন্য বিষয় করা দরকার, এটা আমরা সময় থাকলে করব। এই জায়গাটা নিয়ে আমি ভাবতে বলবো সবাইকে, যে বা আমাদের সবার ভাবা দরকার যে আমরা সাহিত্য চর্চা করে আমরা কি আসলে সাহিত্য চর্চার নাম দিয়ে আমরা কি আসলে আমাদের ভাষা চর্চা বা সাধারণ লেখালেখির চর্চাটাকে অবহেলিত করছি কিনা। আমার মনে হয় এই জায়গাটা বেশ একটা পুনর্বিবেচনার দরকার আছে। দ্বিতীয় যে বিষয়টার দিকে আমি দৃষ্টি আকর্ষণ করব, সুন্দর ভাষায় লেখার জন্য গদ্য সুন্দর হওয়া বা মানুষের সামনে আকর্ষণীয় রূপে একটা সাহিত্য বা নিজের বক্তব্যটা বয়ানটা তৈরি করার জন্য গদ্যটা সুন্দর হওয়া, মজবুত হওয়া এবং পড়তে সুখপাঠ্য হওয়া, এই সব কিছুর দরকার আছে। আর এটার জন্য আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় যেটা দেখি, আমাদের বিচিত্র পাঠ অভিজ্ঞতা দরকার। তো এখন আমরা মাদ্রাসার মধ্যে একটা সংকটের জায়গায় থাকি, সেটা হচ্ছে কেউ কেউ আছে পড়ালেখার তোয়াক্কা করে না, বাস সাহিত্য টাহিত্য নিয়ে এসে ব্যস্ত থাকে এবং তার যে মূল উদ্দেশ্য মাদ্রাসায় আসার, সেই উদ্দেশ্য ব্যাহত করে অনেক সময় আছে হলো গভীর জ্ঞান না থাকার কারণে, সে গভীর জ্ঞান অর্জন না করতে পারার কারণে পরবর্তী সময়ে গিয়েও সে নানান রকমের বিভিন্ন কার্যকলাপ, বিভিন্ন বক্তব্য, বিভিন্ন লেখালেখি করে, যেটা তার মূল যে শিক্ষা তার সাথে অনেক ক্ষেত্রে সংঘর্ষ তৈরি হয়। ওই জায়গা থেকে সাহিত্য চর্চার সাথে একটা নেতিবাচক একটা সম্পর্ক বা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। তো আমি মনে করি যে এই দৃষ্টিভঙ্গির কারণে গদ্য পড়া, সাহিত্য বা সাহিত্যের বিভিন্ন বই পড়ার ক্ষেত্রে এক ধরনের রেস্ট্রিকশন বা এক ধরনের বিধিনিষেধ তৈরি হয়েছে, যার ফলে ব্যাপকভাবে মানে হচ্ছে সাধারণভাবে বাংলা সাহিত্যের বই পাঠের সুযোগ মাদ্রাসাগুলোর মধ্যে কম থাকে। এটা ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত কারণ আছে, এবং সবাই সব বই পড়ার নিশ্চয়ই উপযোগী হবে না। একটা ছেলের মধ্যে যদি অশ্লীলতার প্রবণতা থাকে, তো তাকে আমি আরেকটা অশ্লীল বই যেটার মধ্যে এরকমের প্রেম অথবা বিভিন্ন রকমের ওই রকমের উপাদান আছে, সেটা আমি তাকে পড়তে দিব না। কিন্তু সবার মন মানসিকতা একরকম না। ফলে একটা ছেলেকে তার মন মানসিকতা বিচার করে তাকে তার উপযোগী করে ভালো মানের সাহিত্য পড়তে দেওয়া, এই সুযোগটা সম্ভবত এখনো তৈরি হচ্ছে না। এটার দিকে আমাদের নজর দেওয়া, এবং আমরা নিজেরাও ওই রকমের বইপত্র এখন পর্যন্ত তৈরি করতে পারছি না, যেটা আমি বলতে পারি যে অমুককে না পড়ে তুমি অমুককে পড়তে পারো। তো এই জায়গাটা 3 নাম্বার একটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে, আমার সময় মনে হয় শেষ না, আমি আর 2টা পয়েন্ট বলে শেষ করে ফেলবো। 3 নাম্বার একটা পয়েন্ট আমি বলতে চাচ্ছি, সেটা হলো আমাদের এখন পর্যন্ত আমরা লেখালেখি করছি, বিভিন্ন বিষয়ে লেখালেখি করছি, এই বিষয়গুলোর ভিতরে গল্প বলা, উপন্যাস বলা, নিজের কাহিনীগুলো বলতে পারা, অথবা আমি যে জীবনটাতে বসবাস করছি, আমি যাদের সাথে ওঠা বসা করছি, আমি যে উস্তাদের দর্শে বসে তার থেকে বিভিন্ন রকমের অসাধারণ জিনিসপত্র শিখতে পারছি, আমি আমার ক্লাসমেটের সাথে যে জীবনটা যাপন করছি, এই সব কিছু মিলিয়ে আমার যে জগৎটা, এই জগৎটার মধ্যে অসাধারণ বলবার মতন অনেক গল্প আছে। তো আমরা ওই গল্পগুলো এখন পর্যন্ত ব্যাপক হারে তুলে আনতে পারছি না। যারা লিখছেন তারা যেমন তুলে আনতে পারছেন না, আবার যারা এই লেখালেখিটাকে মর্যাদা মূল্যায়ন করছেন, প্রকাশক পক্ষ বলা হোক কিংবা আমাদের সময়কার বড় যারা আছেন লেখক হিসেবে প্রতিষ্ঠিত আছেন তারা হোক, অথবা পাঠক শ্রেণীর কথাও যদি বিবেচনা করি, তো তার লেখালেখির ভোক্তা যারা আছেন, অথবা
তার লেখালেখিকে সমর্থনকারী যারা আছেন তাদের পক্ষ থেকে যে হ্যাঁ তুমি তোমার গল্পটা বলো, আজকে দর্শের মধ্যে উস্তাদের কোন জিনিসটা তোমার জীবনের কোন জায়গায় আলো ফেলেছে, তোমার ভিতরে কোন জায়গায় একটা উথাল পাথাল ঢেউ সৃষ্টি করেছে, সেই কথাটা তুমি বলো। অথবা মঞ্জুর ভাই একদিন কালকে আমাকে একটা কৌতুক শুনেছেন, এক ছেলে বোর্ডিং এর মধ্যে গিয়ে বলতেছে যে সারা কামান সুরনুল লাহমা, এটা সবাই মিলে হাসাহাসি করতেছে, কিন্তু বেচারা যিনি পাক করেন তিনি তো আর কিছুই বুঝতেছেন না, সে তার চারপাশে ঘুরতেছে আর বলতেছে সারা কামান সুরনুল লাহমা, এইভাবে সে বলতেছে। এই রকমের অনেক মজার গল্প আমাদের জীবনের মধ্যে আছে। তো আমরা আমাদের জীবনটাকে উপজীব্য করে এটাকে সিরিয়াস সাহিত্য, অর্থাৎ এটা একটা সাহিত্য এবং এটা একটা গ্রহণযোগ্য সাহিত্য, এই গল্পটা আমরা বলতে পারছি না। এটা কিন্তু নিছক গল্প বলা না, এটা হচ্ছে আপনার যে জীবনটা সেই জীবনটাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা, স্বীকৃতি আদায় করে ফেলা। তো ফলে এই গল্পটা আমরা বলতে পারছি না, ব্যাপক হারে বলা দরকার। ইতিমধ্যে একদমই বলা হচ্ছে না যে তা না, আমি বলছি সেটার মধ্যে আরেকটু গতিশীলতা আনা, বিশেষ করে সাবের চৌধুরী তো জীবনের উত্তরে লিখেছি। আচ্ছা, এই 3 নাম্বার আমার কাছে অনেক পয়েন্ট আছে। 3 নাম্বার একটা বা 4 নাম্বার একটা পয়েন্ট, এটাই শেষ পয়েন্ট আমি বলে শেষ করতেছি। সেটা হচ্ছে 4 মিনিট আছে। আচ্ছা, জোর করে তাইলে আরো 4 মিনিট যদি নেই তাহলে 8 মিনিট হয়ে যেতে পারে। বিশেষ করে যেহেতু হাসান রুবায়েত ভাই চলে আসছেন, উনি তো আমার কথা মাত্র অল্প শুনছেন, ওকে একটু বেশি শুনতে হবে। তো আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা সাধারণত আমাদের মাদ্রাসা সাহিত্য বা ইসলামী সাহিত্য বা মাদ্রাসা অঙ্গনের মানুষজন যে সাহিত্যটা করছেন, লেখালেখি, সামগ্রিকভাবে সেখানের যে বিষয়বস্তু দেখি, এই বিষয়বস্তুর মধ্যে ধরা যাক ইসলামের ইতিহাস নিয়ে লেখালেখি হচ্ছে, মাসলা মাসাইল নিয়ে লেখালেখি হচ্ছে, কোরআন, উলুমুল কোরআন বা কোরআন বিষয়ক বিভিন্ন ধরনের লেখালেখি হচ্ছে, হাদিস বিষয়ক, সুন্নত নিয়ে, বিদাত নিয়ে, এবং বিভিন্ন ধরনের ইসলামের যেই শিক্ষাগুলো আছে, নসিহতগুলো আছে বা দিক নির্দেশনাগুলো আছে সেগুলোকে, এবং বড়দের জীবন, তারপরে সিরাত চর্চা, আকীদা সংশ্লিষ্ট বিভিন্ন আলাপ আলোচনা, ফিতনা নিয়ে, খেলাফত নিয়ে বা ইসলামী রাজনীতি নিয়ে ইদানিং বিশেষ করে কিছু কিছু লেখাজোখা হচ্ছে, এবং বিশেষভাবে আমাদের সোনালী যুগের বা সোনালী সময়ের ইতিহাস নিয়ে, ইতিহাসের বিভিন্ন চরিত্র নিয়ে। তো আমি যদি আরেকটু 5 মিনিট বা 7 মিনিট আমরা সবাই মিলে একটু চেষ্টা করি, তাইলে আমাদের যে আলোচনার বিষয়বস্তু আছে টোটাল জিনিসটা আমরা সামনে নিয়ে আসতে পারবো, যে আমাদের সমস্ত লেখালেখি এই বিষয়ের ভিতরেই আবদ্ধ আছে, বা বলা যায় যে এই বিষয়গুলোকে কেন্দ্র করেই হচ্ছে। ব্যাপার হচ্ছে যে এই বিষয়গুলো, এই যে আমাদের আলোচনার বিষয়বস্তু এগুলো হচ্ছে, এটাকে আমি কোন দৃষ্টিকোণ থেকে দেখছি, আমি খুবই ভালো দৃষ্টিকোণ থেকে দেখছি। কারণ আমি যে বিষয়ে পড়ছি ওই বিষয়েই তো আমি লিখবো। আমি যেই মিশন নিয়ে আছি, আমি তো আমার মিশনের কথাই বলবো। আমি কোরআন নিয়ে, হাদিস নিয়ে, ইসলামের একজন আলেম হিসেবে তো আমি শরীয়ত বেত্তা হিসেবে কিংবা শরীয়ত বেত্তা সহচর হিসেবে যে জায়গা থেকেই কল্পনা করি না কেন, আমার বিষয়বস্তু তো এগুলি। তো এখানে আমি হলো 2টা বিষয় বলতে চাচ্ছি। 1 নাম্বার বিষয় হলো এটা জরুরি না যে আমি ইসলামিক লাইনে পড়াশোনা করতেছি তো আমাকে শুধু এই বিষয়গুলোকে কেন্দ্র করেই লিখতে হবে। আমাদের ওলামায়ে কেরামের মধ্যে এরকম অনেকেই আছেন যারা তাদের বিষয়ের বাইরে গিয়েও কালজয়ী বিভিন্ন গ্রন্থ লিখেছেন। আমি একদম নগদ উদাহরণ যদি দেই, যে মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারকাতুহুম, ওনার যে রচনা সম্ভার, এর ভিতরে যদি আপনি তালাশ করেন বিচিত্র রকমের উপাদান পাবেন। উনি এক সফর কাহিনী অনেকগুলো বই লিখেছেন। তিনি ইসলামিক অর্থনীতি এবং আধুনিক অর্থনীতির সমন্বয় করে বই লিখেছেন। আবার আধুনিক অর্থনীতির সমালোচনা করে বই লিখছেন। তিনি ইসলামিক রাজনীতি এবং সাধারণ রাজনীতি, পাশ্চাত্য চিন্তা, দর্শন, মতবাদ ইত্যাদি নানান বিষয় নিয়ে, যেটা হচ্ছে আমাদের সচরাচর আলোচনার ভিতরে আসে না বা আমরা ওইগুলোতে টাচ করি না, তিনি এরকম বহু বিষয় নিয়ে বই লিখছেন। আমাদের বাংলাদেশের ভিতরে এরকম অনেক আলেম আছেন যারা তাদের বক্সের বাহিরে গিয়েও বিভিন্ন বিষয়ে অসাধারণ বই লিখছেন। এবং আমাদের ভারত উপমহাদেশের, আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই এবং পাকিস্তানের উলামায়ে কেরামের দিকে তাকাই, সেখানেও দেখবো যে তারা তাদের সাধারণ বিষয়বস্তুর বাইরে গিয়ে অসাধারণ সব বই লিখছেন। আমাদের বাংলাদেশের মধ্যেও এরকম অনেকেই আছেন, অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করেছেন এবং ওই সেক্টরেই কাজ করেছেন, কিন্তু তিনি সাহিত্য নিয়ে বই লিখেছেন, উপন্যাস লিখেছেন। আমাদের হুমায়ুন আহমেদ তো তিনি তার সারা জীবনের পড়াশোনায় ব্যাকগ্রাউন্ড মূলত রসায়ন, তাই না? রসায়ন নিয়ে তিনি বই বই মানে পড়াশোনা করেছেন, তার ব্যাকগ্রাউন্ড এটা। কিন্তু তিনি, হ্যাঁ, টিচার ছিলেন এবং এটার উপর ওনার একটা বই আছে সম্ভবত। তো তিনি কিন্তু সারা জীবন বই লিখে গেছেন, সাধারণ মানুষ বা মধ্যবিত্ত শ্রেণী কিংবা যে সাধারণ উপন্যাস, গল্প লিখে গিয়েছেন। তো এরকম বাংলা সাধারণ সাহিত্যের মধ্যে প্রচুর উদাহরণ আছে। তো আমরা আমাদের রচনার মধ্যে ওই বিষয়ের বাইরে গিয়ে লিখতে পারছি কিনা, এই প্রশ্নটা আমাদের জরুরি। এবং এটা লিখতে যদি কিছু করে থাকি
পেরে থাকি, তাহলে বেশি পারছি না কেন? এটার পেছনে পদ্ধতিগত কোনো সংকট আছে কিনা? আমার ধারণা আছে। দ্বিতীয় বিষয় হলো আমাদের যে নিজেদের যে বিষয়বস্তু আছে, এই বিষয়বস্তুগুলোর উপরেই আমরা লিখছি, কিন্তু গুণগত মানে যা হওয়ার দরকার ছিল, যতটুকু সম্ভব ছিল অতটুকু আসলে আমরা লিখতে পারতেছি কিনা। আমি আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাইতে চাই বা কয়েকটা বিষয় দেখাইতে চাই। যেমন ধরেন, কোরআনে এবং হাদিসে বর্তমান আধুনিক বিজ্ঞানের উদ্ভাবনের সাথে অনেক আয়াত এবং হাদিসের সম্পর্ক আছে, এবং কোনো কোনো আয়াত হাদিসের সঠিক বিশ্লেষণটা না জানা থাকার কারণে বাহ্যত দুইটার মধ্যে একটা কন্ট্রাডিকশন দেখা যায়। ওই জায়গা থেকে কিন্তু ভিতরে ভিতরে অনেক মানুষের ভিতরে নানান রকমের সংশয় তৈরি হয়। কেউ কেউ এসে বলে যে ভাই, আমার তো এই বিষয়টা নিয়ে সংশয় লাগছে, আমি এটা কি করব, বা এটা সমাধানটা আসলে কি। তো এই যে বর্তমান আধুনিক বিজ্ঞান এর এই সংশ্লিষ্ট বিষয়গুলোকে ভালোভাবে বুঝে, কোরআনের বিষয়গুলোকে ভালোভাবে বুঝে দুইটাকে সমন্বিত করে মানুষের সামনে সমাধানমূলক একটা আলোচনা উপস্থাপন করা, এটা আসলে আমরা কতটুকু করতে পারছি, এটা কিন্তু বেশ বড় একটা প্রয়োজন আমাদের বর্তমান সময়ে। এরপরে মহাজাগতিক বিভিন্ন ঘটনা ঘটে, যেমন ভূমিকম্প আসলে আমাদের নিজেদের যে ঘরবাড়ি আছে ফেসবুক, সেখানে বিভিন্ন রকমের একটা ঝগড়া সৃষ্টি হয়। একদল হচ্ছে যে টিটকারি করতে শুরু করে, যারা ইসলামের কথা বলে বা ভূমিকম্প আসলে পরে আমাদেরকে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হওয়া বা তার দিকে প্রত্যাবর্তিত হওয়ার কথা বলে, তাদেরকে কেন্দ্র করে এক ধরনের ট্রোল করা শুরু হয়। তো এই জায়গায় চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, ভূমিকম্প, টেকটনিক প্লেটের সংঘর্ষ বা জোয়ার ভাটা, এই জাতীয় মহাজাগতিক ঘটনাগুলোর ক্ষেত্রে একজন মুসলমান হিসেবে আমার মনস্তাত্ত্বিক অবস্থানটা আসলে ভারসাম্যপূর্ণ কি রকম হওয়া উচিত, এইটা বিশ্লেষণ করে আসলে আমাদের রচনা সাহিত্যের মধ্যে এই টাইপের বইগুলো আছে কিনা। তো এক বিজ্ঞানকে কেন্দ্র করে আমি আরো বেশ কয়েকটা শাখা দেখাইতে পারবো, যেই বিষয়গুলোতে সুন্দর গদ্যে, ভালো গদ্যে আধুনিক বিষয়গুলোকে বিশ্লেষণ করে এবং শরীয়তের এই বক্তব্যগুলোকে সঠিকভাবে বুঝে দুইটা সমন্বয় করে মানুষের যে জিজ্ঞাসা আছে তার সমাধানমূলক সুন্দর উপস্থাপনা আমার মনে হয় যথেষ্ট সংকট আছে। আমি আলোচনা এখানেই শেষ করে দিব। আরো বেশ কিছু বিষয় ছিল, কখনো সুযোগ হলে আবার ইনশাল্লাহ মঞ্জু ভাই যদি এরকম আবার কোনো পরিবেশ তৈরি করতে পারেন। আমি এখানে একটা পয়েন্ট আমার মনে পড়ছে, সেটা আমি একটু বলি। দেখেন, যার শরীয়তের গভীর জ্ঞান আছে সেই হলো শরীয়তের পক্ষে বয়ান তৈরি করতে পারে। তো শরীয়তের পক্ষে, ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, দেশের কল্যাণে মানে ইসলামের যেই দর্শন আছে, যে কল্যাণকামিতা আছে, সেই জায়গা থেকে দেশের পক্ষে বক্তব্য বয়ান তৈরি করতে পারবে ওই মানুষটাই, যেই মানুষটা ইসলামটাকে গভীরভাবে বুঝে, আবার দেশটাকেও গভীরভাবে বুঝে। কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে, একদল মানুষ গভীরভাবে ইসলামটাকে বুঝে না, কিন্তু সাধারণ বিষয়টাকে বুঝতেছে, ফলে সে তার জায়গা থেকে তার মতাদর্শিক ভাবে বয়ান উৎপাদন করতেছে। আরেকদল মানুষ শরীয়তটাকে গভীরভাবে বুঝতেছে, কিন্তু সাধারণ বিষয়টাকে বুঝতেছে না, ফলে সে প্রতিক্রিয়ামূলক আচরণ করতেছে, কোনো বয়ান তৈরি করতে পারতেছে না। আবার একদল মানুষ আছে যাদের গভীর ইসলামের জ্ঞান নাই, কিন্তু জেনারেল বিষয়ে বিভিন্ন ভালো জ্ঞান আছে, তো সে অসম্পূর্ণভাবে বয়ান তৈরি করতেছে, এবং আমাকে সেটা অসম্পূর্ণ বয়ানকেই প্রতিষ্ঠিত করার জন্য তাকে সাপোর্ট করতে হচ্ছে। যেহেতু এই সাহারা মরুভূমিতে আমার পক্ষে বলার মতো কেউ নাই, তো একজন বলছে তো এটাকে আমি সাপোর্ট করছি, কিন্তু সেখানে ফান্ডামেন্টাল যে অনেক ভুল থেকে যাচ্ছে, সেই জায়গাটা আমি অ্যাড্রেস করতে পারছি না, কিংবা এটাকে সমাধান করে আমি নিজস্ব গভীর ভালো কোনো বয়ান আমি তৈরি করতে পারছি না। এবং এটা আমি ততক্ষণ পারবো না যতক্ষণ পর্যন্ত না গভীর ইসলামী জ্ঞানের পাশাপাশি জগৎটাকে চিনবার মতন ভালো রকমের জ্ঞান আমি অর্জন করতে না পারবো। ততদিন পর্যন্ত মানুষ বয়ান তৈরি করে দিবে, আমি এটাকে সাপোর্ট করে যাবো, তো সঙ্গতই সেটা শতভাগ আমার ফেভারে আসবে। আমার মানে হচ্ছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কল্যাণকামিতার জায়গায়